যারা কোনো সময় আসেন না তারা ডেলি প্যাসেঞ্জারি করতে, আবার এই নির্বাচন আসে। এটা বাংলার মানুষই খেলাটা বুঝে গেছে যে এই যে নির্বাচন আসছে, তারাই বলছেন যে নির্বাচন আসছে, তাই আবার আসা যাওয়া আরম্ভ হয়ে গেল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা। ডক্টর পাজা, আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজন কলকাতা সফর করছেন একসঙ্গে। কীভাবে দেখছেন আপনি বিষয়টি? দেখেন, আমরা পরিষ্কার বলে দিই, এক হচ্ছে যে ওই আবার সেই ডেলি প্যাসেঞ্জারি আরম্ভ, আবার এই সফরটাকে ঘিরে ওই এক হাওয়া গরম করার ব্যাপার। কিন্তু তৃতীয়ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এক হচ্ছে যে তাদের বাংলার বিজেপিতে অনেক ঝগড়া, অনেক তাদের মধ্যে অশান্তি, তাদের মধ্যে এক নেতৃত্বের ঝগড়া, এবং সেইটা একবারই তৃণমূল স্তর অবধি পৌঁছেছে। ফলে তাদেরকে জুড়ে রাখার জন্যে নেতৃত্ব তাদের এসছেন, এবং তাদেরকে নিশ্চয়ই তারা বোঝাবেন ইত্যাদি, যে ঝগড়া করে লাভ নেই। আমাদের প্রশ্ন এখানে থেকে যে আপনি বাংলায় আসুন, এই সময় শীতের মরশুম, আর এই শীতের মরশুম বছরের শেষে বিশেষভাবে কলকাতা জেলাগুলোতে দারুণভাবে বড়দিনের প্রস্তুতি হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, ক্রিসমাস কার্নিভাল বলা হয়। আমরা সব ধর্মের উৎসব এত উৎসাহ নিয়ে পালন করি, এবং তাই তিনি গুরুদুয়ারাও গেছেন, তিনি কালীঘাটও গেছেন। সেই কালীঘাট মন্দির নতুন করে সাজানো, সেটা দেখুন। কারণ অনেক সময় তিনি বলেন যে আমরা নাকি তোষণ রাজনীতিতে বিশ্বাস করি। প্রথমে তো যে কোনো ধর্মের পাশে কিংবা ধর্মের কাজ করা, যে কোনো মন্দির, মসজিদ কিংবা গুরুদুয়ারা কিংবা গির্জা, এই সমস্ত জায়গায় যখন মুখ্যমন্ত্রী পৌঁছন, এর মধ্যে কোনো রাজনীতি থাকে না। এটা স্বভাবসিদ্ধে বাংলার মানুষ, সকল মানুষ সেখানে কিন্তু প্রত্যেকটি ধর্মের উৎসবে আমরা অংশগ্রহণ করি। ফলে আমরাও খুব সুন্দরভাবে ক্রিসমাসের গাছ ইত্যাদি সাজিয়েছি। এই আমেজটা তারা কিন্তু কলকাতা বাংলায় পাবেন, এবং তাই খুব স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, শান্তিতে তিনি বিভিন্ন জায়গা ঘুরছেন। এটা ঘুরুক, তাকে স্বাগতম আমরা জানাই। তারা দেখুক যে বাংলায় সব ধর্মের সমন্বয় আছে, সব জাতির সমন্বয় আছে, সব ভাষারও সমন্বয় আছে। কিন্তু বাংলাকে ক্ষতি করে তারা যদি মনে করে তাদের রাজনৈতিক জয় হবে, সেটা হতে পারে না, বাংলার মানুষ হতে দেবে না। ক্ষতি করছেন আপনারা, ক্ষতি করছেন যে বাংলার প্রাপ্য টাকা থেকে বাংলাকে বঞ্চিত করার জন্য। বাংলায় টাকা পায়, কিন্তু আপনারা বদলার একটা মানসিকতা নিয়ে, যেহেতু 2021-এ জেতেননি বলে আপনারা পঞ্চায়েতের যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার যে কাজ, সেটা বন্ধ করে দিলেন। তো বাংলার প্রাপ্য টাকা বন্ধ, তারপর 1,15,00,000 মানে 1.15 লাখ ক্রোর্স যেটাকে বলি, এই টাকা প্রাপ্য রাজ্যকে দেয়া হচ্ছে না। একমাত্র বাংলাকে আপনি টাকা দেবেন না। এই যে বছর পর বছর 2021-এর পর থেকে, হারার পর থেকে আমরা দেখছি, এটা একটা অন্যায়, অবিচার, এবং এর বিরুদ্ধে লড়াই আমাদের চলছে। তাহলে বাংলায় আপনি আসবেন, বাংলাকে নাকি ভালো চান, তাহলে বাংলাকে শুধুমাত্র আপনি রাজনৈতিকভাবে এখানে নির্বাচনে জয়ের জন্য আপনি আসবেন, আর বাংলার মানুষের কথা নিয়ে আপনারা ভাববেন না, বাংলার দাবি নিয়ে কোনো উত্তর নেই। বলে এই জায়গা আমরা মনে করি যে তারা এসছেন, তাদের সাংগঠনিক দুর্বলতা প্রচুর, সেই সাংগঠনিক দুর্বলতাকে বোধহয় কিছুটা হলেও তারা সমস্যা সমাধান করার, এটা তাদের। আমাদের তো তৃণমূল কংগ্রেসের আরেকটি রাজনৈতিক দল, কিংবা যে কোনো রাজনৈতিক দল সেটা বলার অধিকারও থাকে না, আমরা বলতেও চাই না। কিন্তু আবারও বলি যে এই সদ্য যে ব্রিগেডে যে গীতা পাঠ হোক, গীতা পাঠ হবে। আমরা এটা নিয়ে প্রেস কনফারেন্সও করেছি। আমরা ধর্ম অবলম্বী মানুষ, আমরা ধর্মের উপর বিশ্বাস রাখি, আমরা প্রদর্শন করি না, এটা আলাদা বিষয়। সেই গীতা পাঠটাকে রাজনৈতিক একটা সভা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মাধ্যমেই কিন্তু বোঝা গেল, তাদের বক্তব্যের মাধ্যমে বোঝা গেল, তারাই কিন্তু এটা করেছে। দ্বিতীয়ত, সেদিনকে ডক্টর সুকান্ত মজুমদার যিনি যেটা বলেছেন, সেটাতে স্বামী বিবেকানন্দকে তিনি অপমান করেছেন। কোনো তুলনা আছে নাকি দুজনের? তো বিজেপি স্বামীজিকে ব্যবহার করে রাজনৈতিক কারণে। স্বামীজি লৌহ পুরুষ ছিলেন, তাকে তারা পুজো করেন, বেলুর মঠে প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন, ওখানে ধ্যান ধারণা করছেন, আর স্বামীজিকে আপনি অপমান করছেন। স্বামীজিকে তিনি অপমান করলেন সুকান্ত মজুমদার তার উক্তির মাধ্যমে, তার বিরুদ্ধে আমাদের তো লড়াই চলছে। কিন্তু ডক্টর জেপি নাড্ডা আর শ্রী অমিত শাহজি, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, তারা সুকান্ত যিনি যেহেতু বিজেপি বেঙ্গলের সভাপতি, তাকে ক্ষমা চাওয়ার জন্য বলবেন কি বলবেন না,
এই আগ্রহটা তো আমাদের থাকবে। যদি ক্ষমা না চান যদি ক্ষমা না চান তাহলে বুঝবো যে ভারতীয় জনতা পার্টিও সমর্থন করে এই ধরনের উক্তি। তাহলে পরে দিলীপ ঘোষ যখন বলে এটাকে জ্বালিয়ে দাও, পুলিশ থানা জ্বালিয়ে দাও, ওকে মারো, ঝান্ডা এবং ডান্ডা, এই যে ভায়োলেন্স, এই যে হিংস্র বক্তব্য আর হিংসাকে প্ররোচনা করা, হিংসাকে, এইটার যদি হয় তাহলে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি যেই দলটা 2011-র আগে ছিল বামেদের সন্ত্রাসবাদী দল, এরাও তাই সন্ত্রাসকে প্রমোট করছে। কিন্তু যদি গীতা পাঠ নিয়ে রাজনীতি হবে কেন, এটাই তো স্বাভাবিক প্রশ্ন যে হওয়া তো উচিত নয়। এখানে একটা রাজনৈতিক কাদা ছড়াছড়ি চলছে, তৃণমূল ভার্সেস বিজেপি। গীতা কি রাজনীতি কেন্দ্রিক হওয়া উচিত? একদমই নয়, গীতা সকলেই পড়েন এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বই সেটাকে রাজনৈতিক করলেন। তারা তাদের বক্তব্যগুলো দিয়ে আর যেভাবে তার প্রস্তুতি পর্বে তারা বিভিন্ন জেলাতে গিয়ে যখন বলছেন প্রধানমন্ত্রী আসবেন, এটা মানে রিসারেকশন, মানে একটা পলিটিক্যাল, যেটাকে আমরা বলি ইংরেজিতে পলিটিক্যাল ওভারটোনস ছিল, দরকার তো ছিল না। তাহলে ধর্মকে যদি রাজনৈতিক কারণে ব্যবহার করাটা, এটা তো দুর্ভাগ্যজনক। ফলে আজকের দিনেও বীর বাল দিবস, নতুন করে আসলে তারা ইতিহাস পড়ছেন, এই ইতিহাসগুলো ছিল, এই ঐতিহ্যগুলো ছিল এবং গুরুদুয়ারাতে আজকে সর্বত্র প্রার্থনা সভা সব চলছে। তারা নতুন করে জানছেন, মনে করছেন যে নতুন করে ইতিহাস আরম্ভ হয়েছে, এতদিন মনে হয়। এবার প্রত্যেকটি অকেশনটাকে তারা ব্যবহার করছেন। সে মুঘলদের প্রশ্ন আছে, এগুলো তো ইতিহাসকে আপনি পাল্টাতে পারেন না, বিজেপি চাইলেও পাল্টাতে পারবে না। কিন্তু ইতিহাস থেকে আমরা শিখবো, আর যদি যা ভুল টুল হয়ে থাকে সেটাকে শুধরানো যায়। এরা যদি মনে করে 2014 থেকে ইতিহাস আরম্ভ হয়েছে, এইটা বিজেপির পক্ষ থেকে, তাদের নেতৃত্বের পক্ষ থেকে, তাই গীতা পাঠটাকেও তারাই রাজনীতি করে। মন্ত্রিসভায় আপনারই সহকর্মী উদয়ন গুহ, তিনি স্বামীজির একটি উক্তিকে তিনি হাতিয়ার করে যে মন্তব্য করেছিলেন, তারপর থেকে সকলেই কটাক্ষ করছে তৃণমূলকে যে রাজ্যে কি তাহলে এবার হঠাৎ করে ফুটবল প্রেমী বেড়ে গেল। এটা কি বিজেপি এই মানে হিন্দু সমস্ত সংগঠন যেহেতু পেছনে রয়েছে গীতা পাঠের পেছনে, শুধু কি তার বিরোধিতা করার জন্য এই স্বামীজির উক্তিকেও হাতিয়ার করা হচ্ছে? না না, স্বামীজির উক্তিটা যেটা ছিল সেটাও তো ভুল নয়। সে যেটা উদয়ন গুহ মাননীয় মন্ত্রী তিনি বলেছিলেন সেটা তো ভুল ছিল না। উনি পুরোপুরি স্বামীজির কথাটাকে উল্লেখ করেছেন এবং তাই বলেছেন স্বামীজির কথা যে ফুটবল খেলা ইত্যাদি, মানে গীতা পাঠটাকে নিয়ে বিজেপি রাজনীতিকরণ করছে। ফুটবল তো বাংলায় রক্তে রয়েছে, কোনো অসুবিধা নেই তো। আর যে কোনো স্পোর্টস আপনি খেলবেন দেখবেন তাতে তো মন এবং শরীর ভালো থাকে, সেটাই উনি বললেন। সেইটা নিয়ে ডক্টর সুকান্ত মজুমদার কেন তিনি নিজের গায়ে মাখলেন, করতে গিয়ে তাকে বাংলার মন্ত্রীকে অপমান করতে গিয়ে স্বামীজিকে অপমান করলেন? কোথায় থামতে হবে? নাহলে অমিত শাহজি র্যালি যখন 2021-এ করলেন, র্যালি করা প্রচারের র্যালি, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙলো কে? তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জন্ম, আজকে জোড়াসাঁকো শান্তিনিকেতন গুলিয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় লিখেছেন না সহজ পাঠ লিখেছেন? এত যদি গুলিয়ে যায় তাহলে আপনি আপনাদেরই অর্ধশিক্ষিত বিষয়টা প্রমাণ দিলেন ডক্টর সুকান্ত মজুমদার, তাই তো? ডক্টরেট তিনি। ফলে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু প্রতিবাদ তো আমাদের জানাতে হলো, কারণ তিনি বাংলার মন্ত্রী বলতে গিয়ে স্বামীজির বিরুদ্ধে বললেন। স্বামীজি হচ্ছেন আমাদের ইউথ আইকন, স্বামীজি আমাদের আইকন, আমরা প্রতিবাদ করব না? স্বামীজির জন্মস্থলটা উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে, সেই বিখ্যাত বাড়ি। কিন্তু উদয়ন গুহের এই মন্তব্যের পরে কিন্তু অনেকে কটাক্ষ করছে যে এই গীতা পাঠ হওয়ার পরেই বাংলায় ফুটবল প্রেমীর সংখ্যা বেড়ে গেছে, আগে তো এদেরকে দেখা যায়নি। আমার বক্তব্য যে ফুটবল আগে গোড়াও ছিল, স্বামীজির এই কথা প্রথম থেকেই ছিল, স্বামীজির কথা আমরা সেটাকে বললাম। কোন গীতাও ছিল, ভগবদ গীতাও জন্মান্তর ধরে আছে, অসুবিধা তো নেই কোথাও। তাহলে এর যদি সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে এইটাই বলা যে আমাদের হিন্দু ধর্ম তো আমাদের সহিষ্ণুতা শেখায়। এদের বিজেপির নেতৃত্বের প্রত্যেকটা উক্তিতে এত অসহিষ্ণু কেন? তাহলে মধ্যপ্রদেশে বড়দিন উপলক্ষে, বড়দিনেতে বড় দিনের যে গাছ কিংবা স্যান্টাক্লজ বাচ্চারা সাজবে কিনা সেটা মা বাবা আগে বলবেন, হ্যাঁ এই স্কুল থেকে বলা হচ্ছে, মধ্যপ্রদেশের স্কুল থেকে। কে সরকার সবে গঠন করলো? ভারতীয় জনতা পার্টি। এই ইঙ্গিতগুলো আপনারা দিচ্ছেন কেন যে কোনো একটা ধর্ম খারাপ, একটা ধর্ম ভালো? এগুলো তো ঠিক নয়।
বেশ, যে প্রসঙ্গে কথা বলছিলাম বা অমিত শাহ এবং জেপি নাড্ডার নির্বাচনে তো এখনো দেরি আছে 4-5 মাস। তার আগে কলকাতায় একজন জোড়া শীর্ষ নেতার একসঙ্গে সফর, এটা কতটা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ এবং তৃণমূলের জন্য এটা কতটা মাথা ব্যথা হতে পারে? কোনটা? এই একসাথে দুজন শীর্ষ নেতার না, কলকাতা সফর। আবারও বলি যে তারা আসুক। আমরা তো দেখেছি 2021-এ কারণ আকাশ আজকে সফরের পর তো আকাশটা- বিজেপির কর্মীদের মনোবল চাঙ্গা হবে স্বাভাবিক। তো হোক, হাওয়া তার জন্যই তো আসা। আপনি 2021-এ আপনার তো মনে আছে মে মাসের আগে আকাশের দিকে তাকালে শুধু প্লেন আর প্লেন, প্লেন আর হেলিকপ্টার, ডেলি প্যাসেঞ্জারি। যারা কোনো সময় আসেন না তারা ডেলি প্যাসেঞ্জারি করতে। আবার এই নির্বাচন আসে, এটা বাংলার মানুষ এই খেলাটা বুঝে গেছে যে এই যে নির্বাচন আসছে, তারাই বলছেন যে নির্বাচন আসছে তাই আবার আসা যাওয়া আরম্ভ হয়ে গেল। তারা এখন টার্গেট সেট করছেন এবং দল মণ্ডল ইত্যাদি সব ঠিক হবে তাদের বিষয়। আবারও বলি, কিন্তু তারা তাদের এই ঝগড়া সমস্যার সমাধান সুলহ কী হবে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকেও জানবো। আবারও বলি, টার্গেট সেট করবে, 200 পার বলেছিল। এবার তো 25টা সিট টার্গেট। ওদেরটা হচ্ছে ন্যারেটিভ সেট করার বিষয়টা হচ্ছে যে আগে গোড়া এসেই একটা স্ক্রিপ্ট, একটা রচনা মানুষের সামনে ছেড়ে দিই। তখনও তো সব গেল টিএমসি গেল, কি হলো বলুন তো? মানুষ যে শেষ কথা বলে সেটাই বুঝতে পারেনি। এত বোকা ভেবেছেন বাংলার মানুষকে, আপনি বাংলার বঞ্চনা করছেন আর বাংলাকে বোকা ভাবছেন, প্রতিনিয়ত গালাগালি করছেন, কিন্তু কথা হচ্ছে দিস ইজ দ্য ন্যারেটিভ দ্যাট দে ওয়ান্ট টু সেট। তারা সদ্য এই 3টে রাজ্যে জয় হচ্ছে এবং তাতে উৎফুল্ল। তারা কর্ণাটকাতে হেরে গেছিলেন আর পাঞ্জাবে হেরে গেছিলেন, সেটাতে তারা ডাউন ছিলেন। মহারাষ্ট্রতে তো সরকার ওইভাবে পরিবর্তন তারা করলেন, সকলেই জানেন তার খেলাটা কি। সাউথে নেই, তারা সাউথে সমস্তগুলো হেরেছে। ফলে তারাও ঘুরছেন, সিট খুঁজছেন, এখানে 42টা আছে তার মধ্যে খুঁজছেন। টার্গেট তারা করুক, কিন্তু ওই এই ন্যারেটিভ সেট করবে, আমরা সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দল, আমাদের বৃহত্তম উদ্দেশ্য ইত্যাদি সবটা। কিন্তু আপনি দেখবেন এই ন্যারেটিভটা সেট করা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ 2024-এ মানুষ প্রশ্ন করবে বেকারত্ব নিয়ে, চাকরি নিয়ে, মানুষ পেট্রোল ডিজেল গ্যাসের দামের বৃদ্ধি, কেরোসিন মৃত্তিকার তেল যেটাকে বলে, সেইটার দাম আর কমলো না, সেটা নিয়ে জিজ্ঞেস করবেন। এর আগে ছিল ডিমনিটাইজেশনের ধাক্কা, সামলে উঠতে পারলো না, কত খুচরো ব্যবসা, ছোট ব্যবসা মারা গেল। তো এই যে এই যে সংহিতা বিল, এই যে ক্রিমিনাল আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট নিয়ে এত তাড়াহুড়ো, অপোজিশন সমস্ত সকলকে সাসপেন্ড আর নিজের সংখ্যা জোরে বের করে দিলেন। এই যে ডেমোক্রেসিকে আমরা রেসপেক্ট করি না, কৃষি বিল প্রত্যাহার করতে হলো, তো আগামী দিন এটার কি হবে জানি না। আপনি মহিলাদের সংরক্ষণ বিল কবে হবে? 2026 না 2031 তাই নেই ঠিক। ফলে এইগুলো হচ্ছে ন্যারেটিভ সেট করা। আমরা তো মহিলাদের পাশে দাঁড়িয়েছি, দেখুন রিজার্ভেশন করেছি। লাভটা কি? আপনি আইন করলেন যেটা এমনভাবে তাকে জটিল করলেন যে সেটা আপনি আরম্ভ করতে পারবেন না। বেশ, অসংখ্য ধন্যবাদ ডক্টর শশী পাজা, তার সঙ্গে কথা বললাম। আজকে অমিত শাহ এবং জেপি নাড্ডার যে একাধিক কর্মসূচি রয়েছে, তাদের এই জোড়া শীর্ষ নেতার একসঙ্গে কলকাতার সফর, কিন্তু সেটা তৃণমূল গুরুত্ব দিতে চাইছে না। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে নির্বাচন এলেই তাদের এই আসা যাওয়া শুরু হয়ে যায়, ডেলি প্যাসেঞ্জারি কোট আনকোট এই বলে কটাক্ষ করা হচ্ছে। তারা ডেলি প্যাসেঞ্জার, কারণ প্রত্যেক বছর নির্বাচন এলেই কিন্তু তাদের এই ডেলি প্যাসেঞ্জারি দেখা যায়, কলকাতায় আসতে থাকেন, কিন্তু বাংলার নির্বাচনে এর কোনো এফেক্ট পড়বে না বলেই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা। ক্যামেরা পার্সন তপন নস্করের সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা।